নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি এবার ঠেলা সামলান দিদিমণি। এই নিয়েই তো বলবো, তার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা যেভাবে আমাকে সহায়তা করছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আশা করি আপনাদের সহায়তা এভাবেই বজায় থাকবে। আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন বিভিন্ন ডিভাইসে, তারা ইউটিউবে সাবস্ক্রাইবার বাটনের পাশে যে থ্যাঙ্কস বাটন আছে সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, এবং আপনারা আপনাদের সহায়তা আমাকে করতে পারবেন, আমার এই প্রচেষ্টার সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন। আবার আপনাদের জানাই অশেষ কৃতজ্ঞতা। দেখুন, বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেল। এক কথায় বলতে গেলে এই বৃত্তটা সম্পূর্ণ হলো। কিসের বৃত্ত? আসলে মেরুকরণের বৃত্ত। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে থেকে বাংলায় রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছিল। মেরুকরণ অনেকটাই হয়েছিল 2019-এ, 21-এ, 24-এ, 26-এ রাজ্যের বিধানসভা নির্বাচন হবে সম্পূর্ণ মেরুকরণের আবহে। এ বিষয়ে কণামাত্র সংশয় অন্তত আমার নেই। আপনাদের থাকলে আপনারা জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত, কিন্তু আমার নেই। কারণ হুমায়ুন কবির, যাকে আমি সবসময় লুজ ক্যানন বলে অভিহিত করি, তিনি যে বাবরি মসজিদ গড়ার ডাক দিয়েছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, তার তাৎপর্য অপরিসীম। বিশেষ করে ধর্মভীরু মুসলমান সমাজের কাছে মসজিদের তাৎপর্য একেবারেই আলাদা। আমরা সেটা হয়তো বাইরে থেকে অতটা বুঝতে পারবো না, এবং বাবরি মসজিদের পতন সংখ্যালঘু মননে একটা চিরস্থায়ী ক্ষত তৈরি করেছিল। এই সত্যটা অস্বীকার করা সত্যের অপলাপী হবে। তাই হুমায়ুন যখন মসজিদ নির্মাণের ডাক দিলেন এবং খুব তাৎপর্যপূর্ণভাবে সেই মসজিদের নামকরণ করলেন বাবরি মসজিদ, তাতে তো একটা আন্দোলিত হবে মুসলিম মনন, এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তা দিদিমণি হুমায়ুনকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলেন কেন? হুমায়ুনকে তিনি তো ব্যবহার করেছেন, যখন যেমন তখন তেমন। কখনো হুমায়ুন তার আদরের ভাই, কখনো কুলাঙ্গার। কখন আদরের ভাই? যখন বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীকে হারাতে হবে, মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিমকে হারাতে হবে, তখন হুমায়ুন কবিরকে দিয়ে সাম্প্রদায়িক সুড়সুড়ি দেয়া হলো। যখন হুমায়ুন বলেন এই মুর্শিদাবাদ জেলায় মুসলমানরা 70%, হিন্দুরা 30%, হিন্দুদের ভাগীরথীর জলে চোবাতে পারি, রাজ্য জুড়ে হই হই হয়েছিল। কিন্তু ওই সেকুলার রাজনীতির ধ্বজান যিনি ধরে আছেন, যিনি সেকুলার রাজনীতি করি বলে বজ্র নির্ঘোষ করেন, তখন তিনি মুখে সেলোটেপ লাগিয়েছিলেন, কারণ তার দরকার ছিল সংখ্যালঘু ভোটের মেরুকরণ। অধীর চৌধুরী মুর্শিদাবাদের ভূমিপুত্র, 5 বারের সাংসদ ছিলেন, হিন্দু মুসলমান নির্বিশেষে অধীর বাবুকে ভোট দেন। তাই মুসলমান ভোটের একটা অংশ যদি অধীর বাবু পেয়েছেন, এবারও পেয়েছেন, আরেকটু বেশি যদি পেতেন, তাহলে অধীর বাবু আবার জিততেন। দিদিমণি এটা বুঝে সম্পূর্ণ মেরুকরণের রাস্তায় হেঁটেছিলেন, এবং সেখানে তার হয়ে যিনি ব্যাট করেছিলেন তিনি আজকে দিদিমণির ভাষায় কুলাঙ্গার বিজেপির এজেন্ট হুমায়ুন কবির। মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিম যথেষ্ট বেগ দিচ্ছিলেন, মুসলমান অধ্যুষিত কেন্দ্র। সেখানে যদি মেরুকরণের তাসটাকে ভালোভাবে খেলা যায়, তাতে তৃণমূলের পক্ষে সুবিধা হয়। তাই ভোট কুড়ানি দিদি ভোটের আগে হুমায়ুনকে সুচতুরভাবে ব্যবহার করলেন। তখন হুমায়ুন ছিলেন তার কোলের ছেলে, দুটো আসনে জয় সুনিশ্চিত করলেন। তারপর
এখন হুমায়ুনকে সাসপেন্ড করে ওই যে উনি সেকুলার রাজনীতি করেন না, সম্পূর্ণ মিথ্যা কথা। উনি ভোট কুড়ানির রাজনীতি করেন। ওই হিন্দুদের একটা বার্তা দিলেন, কারণ দিদিমণির বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের যে অভিযোগ সেটা প্রতিষ্ঠিত। যদি কুড়িয়ে বাড়িয়ে কিছু হিন্দু ভোট পাওয়া যায়, সেই জন্য তিনি হুমায়ুনকে সাসপেন্ড করে একটা বার্তা দিলেন। কিন্তু এতে ভবি ভুলবে না, এতে চিরেও ভিজবে না। হুমায়ুন বাবরি মসজিদ শিলান্যাসের ডাক দিয়েছেন, সফলভাবেই হয়েছে। 25 বিঘা জমিতে বহু মানুষের সমাগম হয়েছিল, শাহী বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট ছিল, 7টা ক্যাটারিং সংস্থাকে নিয়োগ করা হয়েছিল। হুমায়ুন যথেষ্ট সলভেন্ট এবং তার এই উদ্যোগে বহু জায়গা থেকে সমর্থন এবং অর্থ সাহায্য হুমায়ুন পেয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। দিদিমণি এখানে চালে ভুল করলেন। ধর্মীয় সংখ্যালঘুরা দেখলো যে হুমায়ুন কবির বাবরি মসজিদ শিলান্যাসের ডাক দিচ্ছে, আর দিদিমণি তার একেবারে বশংবদ ফিরাদ হাকিম হুমায়ুনকে সাসপেন্ড করছে, বলছে বাবরি মসজিদ করে আবার কেন ভাঙাভাঙির চেষ্টা করছে বিজেপির মদতে হুমায়ুন। সেটা সংখ্যালঘু মনন ভালোভাবে নেয়নি। আপনারা যারা ছবি দেখেছেন টিভিতে, তাহলে আমার সঙ্গে সহমত হবেন, যথেষ্ট লোক সমাগম হয়েছিল। কারণ ওই বললাম, অত্যন্ত স্পর্শকাতর ধর্মীয় অনুভূতি যুক্ত আছে, এবং ধর্মভীরু মুসলমান সমাজ হুমায়ুনের এই বাবরি মসজিদ গঠনের ডাকটাকে অস্বীকার করতে পারে। তারা দেখলো যে সংখ্যালঘুদের পরিত্রাতা সাজা দিদিমণি, যে হুমায়ুনকে লোকসভা নির্বাচনের আগে সাম্প্রদায়িক মন্তব্য করা সত্ত্বেও রেয়াত করেছিলেন, তিনি রাতারাতি হুমায়ুনকে ভিলেন বানিয়ে দিতে তৎপর হলেন। অর্থাৎ দিদিমণির ধান্দাবাজির রাজনীতি। আমার ধারণা সংখ্যালঘু সমাজের এবার বোঝার সময় এসেছে, দিদিমণি কারুর নন, তিনি শুধু নিজের আখেরটুকু গোছাতে চান। যেন তেন প্রকারেণ ভোট কুড়বো, ভোট কুড়িয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হব। তাই যখন যাকে দরকার তখন তাকে ব্যবহার করব, ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দেব। অতীতেও দিদিমণি এসব কাজ করেছেন, এইসব কাজে তিনি সিদ্ধহস্ত। তাই হুমায়ুন বলছেন যে আমি চ্যালেঞ্জ করছি দিদিমণিকে প্রাক্তন করে ছাড়বো। শুভেন্দু বাবুর কথার একটা প্রতিধ্বনি শুনছেন না? আসলে হুমায়ুন খুব সচেতন ভাবে এই পদক্ষেপটা নিয়েছেন এবং বলতে পারেন রাজনৈতিক জুয়া খেলেছেন। হুমায়ুনকে টিকিট দিত না তৃণমূল, তাই হুমায়ুন এবার নিজের স্ট্রেংথটা দেখাতে চান। হুমায়ুন নিজে জানেন বড় জোর 1-1টা আসন পেলেও পেতে পারেন, হয়তো তিনি নিজে জিততে পারেন বা একটা আসন আর একটা জিততে পারেন, কিন্তু তিনি যদি একটা ব্রড বেস অ্যালায়েন্স করেন, মিমের সঙ্গে বলুন, আইএসএফ এর সঙ্গে বলুন, প্রয়োজনে বাম কংগ্রেস সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করেন, ও মুর্শিদাবাদে তৃণমূলের বিপর্যয় অবশ্যম্ভাবী। শুধু মুর্শিদাবাদ নয়, মুসলিম অধ্যুষিত মালদা জেলায় এবং উত্তর দিনাজপুরেও মুসলমান জনসংখ্যা যথেষ্ট বেশি, সেখানে তৃণমূলের ভরাডুবি অবশ্যম্ভাবী। অবশ্যম্ভাবী। দিদিমণিকে এটা জানেন না, দিদিমণি এটা অন্য অঙ্ক কষেছেন। অঙ্কটা কি? যতই হুমায়ুন বাবরি মসজিদে শিলান্যাস করুক, একটা অনুষ্ঠানে লোক সমাগম হবে, কিন্তু নির্বাচনের আগে দিদিমণি ঘুরে ঘুরে ওই প্রচারটা করবেন, তিনি বিজেপির আগ্রাসনকে রুখে দেবেন, এনআরসি হতে দেবেন না। যে মুসলমানরা বাবরির শিলান্যাস অনুষ্ঠানকে সমর্থন করেছিল, তারা তখন এটা ভাবতে পারে যে হুমায়ুনের নতুন দলকে ভোট দিলে ভোট কাটাকাটির সুবিধা বিজেপি পেয়ে যেতে পারে। অর্থাৎ ঠিক আছে, হুমায়ুনের উদ্যোগকে আমরা ধর্মীয়ভাবে সমর্থন করলাম, কিন্তু ভোট আমাদের বিজেপিকে আটকাতে হবে, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো গতি নেই। তাই যতই হুমায়ুন বাবরির শিলান্যাস করুন না কেন, দিদিমণি জানেন তিনি ভোটের আগে আবার বিজেপির জুজু দেখাবেন, এনআরসির জুজু দেখাবেন,
আবার 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট পাবে। কারণ সংখ্যালঘুরা একটা বিষয়ে খুব সচেতনভাবে ব্লক ভোটিং করে। তারা যদি দেখে হুমায়ুনের দল সংখ্যালঘু ভোটকে ভেঙে দিয়ে বিজেপির সুবিধা করছে, কিছুতেই তারা হুমায়ুনের দলকে সমর্থন করবে না, যতই হুমায়ুন দাবি করুন না কেন। কিন্তু হুমায়ুন যদি একটা ব্রড বেস অ্যালায়েন্স করেন, তাতে সংখ্যালঘুরা আশ্বস্ত হতে পারে। দেখুন, বাম আমলে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে মুসলমানরা কংগ্রেসকে ভোট দিত। 2004-এর লোকসভা নির্বাচন 35টা আসন পেয়েছিল বামফ্রন্ট, দিদিমণি শুধু দক্ষিণ কলকাতায় জিতেছিলেন, আর 6টা আসন পেয়েছিল কংগ্রেস। তার মধ্যে 3টে মুর্শিদাবাদে, 2টো মালদায়, 1টা রায়গঞ্জ। তার মানে ভাগীরথীর এপারে, মানে ধরুন দক্ষিণ মুর্শিদাবাদকেই মধ্যবঙ্গ বলছি, দক্ষিণবঙ্গে মুসলমানদের ভোটদানের প্যাটার্ন যা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গে আলাদা, বাম আমলেও আমরা দেখেছি। তাহলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মুসলমানরা বামেদের সমর্থন করত, আবার মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এবং উত্তরবঙ্গের অন্য জেলাতে তাদের অনেকে কংগ্রেসকে সমর্থন করত। 2021 সালের নির্বাচনের প্রথম দফায় কুচবিহারে ভোট হয়েছিল। শীতলকুচিতে সিআরপিএফ এর গুলিতে 4 জন সংখ্যালঘু মারা গিয়েছিলেন। তারপর বিজেপির নেতারা যে আস্ফালন শুরু করেছিলেন, সেটা বিজেপির কি বলবো আর কি, পায়ে কুড়ুল মেরেছিল বিজেপি। রাহুল সিনহা বলুন, দিলীপ ঘোষ বলুন, যেভাবে হুঙ্কার ছাড়ছিলেন, সংখ্যালঘুরা ভয় পেয়েছিল। তারা তখন একজোট হয়ে তৃণমূলকে সমর্থন করেছিল, কারণ তারা মনে করেছিল যে এবার আর বাম কংগ্রেস নয়, এবার তৃণমূলকেই ভোট দিতে হবে, নইলে বিজেপির সুবিধা পেয়ে যাবে। আবার 24-এর লোকসভায় কি দেখলাম, মালদাতে একটা কংগ্রেস আসন পেল। রায়গঞ্জ আসনে ভিক্টর প্রচুর ভোট কেটে তৃণমূলের যাত্রা ভঙ্গ করলো। এটা আমরা দেখেছি। মুর্শিদাবাদেও বাম কংগ্রেস ভালো ফল করেছে, প্রচুর ভোট পেয়েছে, জিততে পারেনি, একথা ঠিক, জিততে পারেনি, কিন্তু প্রচুর ভোট পেয়েছে। তাহলে হুমায়ুন যদি সত্যি একটা দাগ রাখতে চান, তাকে কিন্তু এমন একটা বিশ্বাসযোগ্য অ্যালায়েন্স করতে হবে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত, যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে তারা সেই জোটকে তৃণমূলের একটা বিকল্প হিসাবে ভাবতে পারে। তারা যেন হুমায়ুনকে ভোট কাটুয়া পার্টি, বিজেপির সুবিধা করে দিচ্ছে, এভাবে না দেখে হুমায়ুনের নতুন রাজনৈতিক দল, সে যে আসলে একটা ফরমেডেবল অ্যালায়েন্স, শুধু হুমায়ুনের দল নয়, এর সাথে হয়তো কংগ্রেস, আইএসএফ, সিপিএম সবাইকে নিয়ে আসন সমঝোতা করে যদি নির্বাচনে লড়ে, তৃণমূলের কপালে অশেষ দুঃখ আছে, অশেষ দুঃখ আছে। কারণ ধরুন মুর্শিদাবাদে 70% হচ্ছে মুসলমান, তারাই 22টা আসনের মোটামুটি ফলাফল নির্ধারণ করে, অন্তত 19-20টাতে করে। সেখানে মুসলমানরা যদি দেখেন যে তৃণমূলের যিনি প্রার্থী আছেন আর হুমায়ুন সহ বাম কংগ্রেস জোটের যে প্রার্থী আছেন, তারা যথেষ্ট ওজনদার এবং তাদের বিশ্বাসযোগ্যতা আছে, তাদেরকে ভোট দিলে বিজেপির সুবিধা হবে না, বরঞ্চ তৃণমূলের আসন কমবে, তখন তারা কিন্তু ভোটটা দেবেন। তাই হুমায়ুন যে নতুন দল করে 135টা আসনে প্রার্থী দেবে বলছে, এটা তখনই হুমায়ুনের রাজনৈতিক গুরুত্ব পাবে যখন সে একটা ব্রড বেসড কোয়ালিশন করতে সক্ষম হবে। একে হুমায়ুনের খুব বিশ্বাসযোগ্যতা নেই, ও কংগ্রেস, তৃণমূল, বিজেপি, এখন আবার নতুন দল যাই করুন না কেন, বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে মুসলমানদের আবেগ সম্পূর্ণ অন্য বিষয়, ধর্মীয় অনুভূতি, তার সঙ্গে নির্বাচনী পাটিগণিতকে মেলানো সম্ভব নয়, প্রোভাইডেড
যদি হুমায়ুন এমন একটা ভায়াবল অল্টারনেটিভ মুসলমানদের সামনে রাখতে পারেন অন্তত মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে, তাহলে তৃণমূলের খুব মুশকিল হবে। এবং বিজেপি যদি যোগী আদিত্যনাথের মতো পোলারাইজিং ফিগারকে প্রচারে না আনে, তাহলে বিজেপিরও সুবিধা হবে, তৃণমূলের ভয়ঙ্কর রকম অসুবিধা হবে। তবে একটা কথা বলি, ওই 2001-এর বিধানসভা নির্বাচনের আগে সমীর পুততুন্ড, সৈফুদ্দিন চৌধুরী যে পিডিএস করেছিলেন, পার্টি ফর ডেমোক্রেটিক সোশ্যালিজম, সম্মানজনক বিচ্ছেদ করে সিপিএম এর সঙ্গে দাগ কাটতে পারেন, কিন্তু সমীর পুততুন্ড আর সৈফুদ্দিন চৌধুরীর সঙ্গে হুমায়ুনের পার্থক্য আছে। হুমায়ুন যে রাজনীতিটা করছেন তাতে একেবারে ধর্মীয় পরিচিতিকে সামনে এনে তিনি বলছেন মুসলমানরা দিদির জমানায় কি পেয়েছে 15 বছর, এ প্রশ্ন তো আমাদেরও। 100টার মধ্যে 91টা মুসলমানদের ভোট নিয়ে দিদিমণি সিংহাসনে বসবেন, আর মুসলমানদের মন্ত্রীকে আখরুজ্জামান বিদ্যুৎ প্রতিমন্ত্রী, সিদ্দিকুল্লাহ চৌধুরী 8 কোটি টাকা বাজেট লাইব্রেরি, আর ফিরাদ হাকিম মুসলিম সমাজের নেতা নন, ফিরাদ হাকিম আব্দুস সাত্তার নন, ফিরাদ হাকিম এবিএ গনি খান চৌধুরী নয়, জয়নাল আবেদিন নয়। কংগ্রেসি আমলে বরকত সাহেব গুরুত্বপূর্ণ মন্ত্রকে ছিলেন, আব্দুস সাত্তার ছিলেন, আরো গুরুত্বপূর্ণ সংখ্যালঘু নেতা সিদ্ধার্থ বাবুর ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কিন্তু তৃণমূল 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট নেবে, আর মুসলমানদের ওই দিতে হয় বলে দিয়ে 4 সদাগরের মনসা পুজো করার মতো, তা তো চলবে না। কেন দিদিমণি ঘোষণা করছেন না, যদি ক্ষমতায় আসি মুসলমানদের মধ্যে থেকে উপমুখ্যমন্ত্রী করব? উনি টুপি দেবেন, স্কলারশিপ দেবেন, কিছু কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট তৈরি করবেন, আর শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসারের মতো স্ট্রং ম্যানকে রাস্তায় নামিয়ে দেবেন, ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেবেন। এতে বারবার এই খেলা হয় নাকি? সবাই কি বোকা নাকি? দিদিমণি খেলা সবাই ধরতে পারে। উনি হলেন কাজের বেলা কাজী, কাজ ফুরলে পাজি, একেবারে মুখ মুছে ফেলে দেবেন। হুমায়ুনকেও তিনি তাই করলেন। এটা হচ্ছে দিদিমণির রাজনীতির একটা বৈশিষ্ট্য, অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক, শুধু নিজের টুকু, কিভাবে নিজে ক্ষমতায় থাকা যায় যে কোনো মূল্যে, যখন যাকে কাজে লাগানোর তখন তাকে কাজে লাগাবো, কাজ পুরোলে চিনতে পারবো না। দিদিমণি সব মির্জাফর বলেন না, যদিও নবাবের জমি থেকে তিনি আবার মির্জাফর বলেন, হয়তো চক্ষু লজ্জার খাতিরে বলেননি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশ্বাসঘাতকতার নজির যদি কারোর থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের পিঠে ছুরি মেরেছিলেন, তৃণমূল করলেন, অটলজি চলে গেলেন তার বাড়িতে, তার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, মালপো খেলেন, বাজপেয়ীজির পিঠে ছুরি মারলেন রাজনৈতিকভাবে, আবার সোনিয়া গান্ধীর সঙ্গে হাত ধরলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে হাত ধরে সাফল্য না পেয়ে আবার ঢুকলেন এনডিএতে, প্রথম দপ্তরবিহীন মন্ত্রী, তারপর কয়লা মন্ত্রী, আবার 2009-এ লোকসভা কংগ্রেসের সঙ্গে লড়লেন, 11তে লড়লেন, ক্ষমতায় আসলেন, কংগ্রেসকে শেষ করে দিতে লাগলেন। এই হচ্ছে দিদিমণির ট্র্যাক রেকর্ড। আর মুসলমান ভাই বোনেরা একটা জিনিস কি ভুলে গেছেন, যে বিজেপির বিরুদ্ধে আগুন ঝরানো বক্তৃতা করছেন দিদিমণি, সেই বিজেপির সঙ্গেও তিনি 6 বছর ঘর করেছিলেন। এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। বিশ্বনাথ দা, হুমায়ুনকে শেষ মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে আপনার কি মনে হয় না হুমায়ুনকে হিরো বানিয়ে দিলেন দিদি? এবং হুমায়ুন যে হুমকিটা দিচ্ছেন মুর্শিদাবাদে তৃণমূলকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবো, সেটা অনেকটাই বাস্তবসম্মত মনে হচ্ছে না বর্তমান পরিপ্রেক্ষিতে? রাজনীতি তো অনেক ন্যারেটিভের জায়গা আছে। পরে আজ থেকে 10 বছর আগে যদি তুমি এই প্রশ্ন করতে আমি অবশ্যই তোমার সাথে সহমত 100% হয়ে আমার বিশ্লেষণ রাখতাম। কিন্তু এখন
অনেক অঙ্ক কাজ করে, মানে হুমায়ুনের প্রতি এত মানে কঠোর ব্যবস্থা এখন শেষে তৃণমূল দেখাচ্ছে কেন, এটাও আমার অ্যানালাইসিসের মধ্যে আনতে হয়। মানে এমন তো নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু হিন্দু ভোটের একটা পোলারাইজেশন বিজেপির পক্ষে হচ্ছে, ফলে সাধারণভাবে লাস্ট কয়েকটা নির্বাচনেই দেখা যাচ্ছে যে বিজেপি প্রতি ঝোঁক হিন্দুদের অনেকটাই বেড়েছে। 19 সালে প্রতি 100 জন হিন্দুর মধ্যে 54 জন ভোট দিয়েছিল, 21 সালে 54 জন একই রকম ভাবে হিন্দুরা ভোট দিয়েছিল, আর আসন সংখ্যা লোকসভায় 18 থেকে 12-তে নামলেও প্রায় 100 জন হিন্দুর মধ্যে 55 জন হিন্দু ভোট দিয়েছিল বিজেপির পক্ষে। ফলে এই যে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে হিন্দু ভোটের একটা পোলারাইজেশন বিজেপির পক্ষে যাচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা অতিরিক্ত ভাবে সংখ্যালঘু প্রীতি বা তোষণ তার বিরুদ্ধে অভিযোগ আছে, ফলে সেই জায়গা থেকে হুমায়ুনের মতন যারা সাম্প্রদায়িক মুখ বলা যায়, তাদেরকে যদি তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে প্রতীক কিভাবে হিন্দুদের বোঝাতে পারবে যে আমি কঠোর মুসলিমদের বিরুদ্ধে, আমি তোমাদেরও আছি, হিন্দুদের জন্য আছি, আমি তোমাদের জন্য জগন্নাথ মন্দির তৈরি করলাম, দুর্গাঙ্গন তৈরি করছি, শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করছি, আর দেখো বাবরি মসজিদ তৈরি করতে যারা যাচ্ছে তাদেরকে আটকালাম। ফলে এই অঙ্কটা হিতে বিপরীত হবে না তো? বিশেষ করে বাবরি মসজিদের ডাক দেওয়ার পর যে ছবি দেখছি এবং গ্রাউন্ড রিপোর্ট আমি পাচ্ছি বিশ্বনাথ দা, উন্মাদনা তৈরি হয়েছে ওখানে। না দেখো, এটা ঠিক যে হুমায়ুন কবিরের ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা এই অঞ্চলটাতে যেমন প্রভাব আছে, আবার একই সাথে ধর্মীয় প্রশ্নে কিন্তু সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ থাকে অনেক বেশি। ফলে মানে যাদের মনের মধ্যে দুঃখ আছে যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, বাবরি মসজিদ যদি একজন তৈরি করতে চায় সেটা কেন তৈরি হবে না, যদি পুরীতে পুরীর মন্দিরকে অবলম্বন করে, জগন্নাথ মন্দিরকে অবলম্বন করে ওই নামেই, অর্থাৎ জগন্নাথ ধাম ইয়েতে দীঘাতে গড়ে তুলতে পারে সরকার নিজে, মনে রাখবে পুরীর মন্দিরের আদলে মানে জগন্নাথের নাম রেখেই জগন্নাথ ধাম, তাহলে আমি বাবরি মসজিদ ধ্বংস হতে পারে, বাবরি মসজিদের নাম আমি কেন দিতে পারবো না, এই লজিকটা তো থাকবে। ফলে একটা সেন্টিমেন্ট আছে, তোমাকে আমি অস্বীকার করতে রাজি নেই, কিন্তু মানে মানে একেবারে ব্ল্যাটেন্টলি আমি বলতে পারবো না যে এই অঙ্কটা মানে কোন দিকে যাবে, কারণ এই ন্যারেটিভ না কত ধরনের তৈরি হচ্ছে। আমি তোমায় বলছি, এই মুর্শিদাবাদে দুটো সিটেই তোমার গিয়ে মুর্শিদাবাদ এবং বহরমপুর দুটোতেই একটা বড় সময় ধরে আমরা যখন সমীক্ষার কাজ করছিলাম তখন দেখছিলাম মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম এগিয়ে আছে আর বহরমপুরে অধীর চৌধুরী এগিয়ে আছে। কিন্তু আমি দেখলাম একদিকে যোগী আদিত্যনাথ এসে তীব্র হিন্দুত্বের প্রশ্ন সামনে রাখলো, আর সেই সময় হুমায়ুন কবির যেভাবে মুসলিম ভোটের পোলারাইজেশন করলেন তার সেই বিখ্যাত 30-70-এর তত্ত্ব সামনে রেখে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিলেন না। একদম, আমি সেই কারণেই বলছি। এবং হুমায়ুন তো এখন প্রকাশ্যে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলল যে অধীর চৌধুরী মানে জিতে যাচ্ছে, তুমি মানে মুর্শিদাবাদে জিতে যাচ্ছে সেলিম, সুতরাং কিছু একটা ব্যবস্থা নাও, এবং সেই অনুযায়ী আমি কাজ করেছি, এটা প্রকাশ্যেও বলছে এখন। আমি সেই কারণেই বলছি কে মানে এখন না রাজনীতিতে ন্যারেটিভ তৈরি হচ্ছে এবং আইডেন্টিটির উপর ভিত্তি করে নানা ধরনের নির্মাণ হচ্ছে, ভাষ্য নির্মাণ হচ্ছে। সেই ভাষ্যের পার্ট হিসাবে হুমায়ুন আছে, হুমায়ুনই আচরণ করছে, তাকে যে সাসপেন্ড করা হলো সেই ভাষ্যের পার্ট, যেখানে হিন্দুদেরকে বার্তা দেওয়া হবে হুমায়ুনকে বধ করে, এইটা নাকি হুমায়ুন সত্যি তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক জায়গা সেটা না পেয়ে
বছরকে বছর ধরে ক্ষোভ ছিল অপূর্বদের বিরুদ্ধে, সেই অপূর্ব সরকারদের বিরুদ্ধে প্রকাশ্যেও দিনের পর দিন ক্ষোভ প্রকাশ করেছে। তার বক্তব্য ছিল যে তাকে কেন সংগঠনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না, গুরুত্ব দেওয়া হচ্ছে না। পরবর্তী পর্যায়ে দলের সাথে দূরত্ব বাড়ে এবং সবশেষে তিনি নতুন দল গঠনের কথা বলেছেন এবং বাবরি মসজিদ গঠনের যে উদ্যোগ, এই যে বিশ্বনাথ দা, আখরুজ্জামান এবং নিয়ামত শেখ এদের দুজনকে একেবারে তড়িঘড়ি করে তৃণমূল ভবনে যেতে বলেছিলেন দিদি ফোন করে। ওরা জানতেন না হোয়াট ওয়াজ দ্য পারপাস। গিয়ে দেখেন মঞ্চ আলো করে ববিদা বসে আছে এবং এই মেসেজটাই দেওয়া, দেখো হুমায়ুনের সাসপেনশন মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্ব সমর্থন করছে। বিষয়টা কিন্তু অনেকটা তা নয়, কিভাবে দেখেন? না না, এটা প্রথমত মানে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আরো প্রকাশ করে দিলেন যে হুমায়ুনের সাসপেনশন রাজ্য সভাপতি সুব্রত বক্সী বললেন না, বা তাদের যে স্পোক্স পার্সন প্রতিদিন দেখি তারা বললেন না, মুসলমান নেতাদেরকে নিয়ে বলাতে হলো। এটাই তো রাজনীতি, এটাই তো সাম্প্রদায়িক রাজনীতি। এবং আমি তোমাকে পরিষ্কার করে বলছি, ববি হাকিমকে দিয়ে বলাচ্ছেন, মানে সাসপেনশনের যে করছেন, সেই ববি হাকিমের বিরুদ্ধে তো তিনি মহানাগরিক, তিনি একটা পদে ছিলেন, তিনি মানে আছেন, তিনি কলকাতা কর্পোরেশনের মহানাগরিক, শপথ বাক্য পাঠ করা মহানাগরিক, তিনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার। তিনি যখন জনসমক্ষে বলেন যে অহিন্দুরা, অমুসলিমরা ভাগ্যহীন এবং তাদের দাওয়াতে ইসলামের কথা বলেন, তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেননি? কেন ব্যবস্থা নেননি? আজকে হুমায়ুনের বিরুদ্ধে যেটা আপাতত এসছে কারণগুলো, তার মধ্যে অবশ্যই বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, মানে দলকে অমান্য করে, এবং দলের ক্ষোভ বিক্ষোভের, মানে দলে তার বিরুদ্ধে অভিযোগ শৃঙ্খলা ভঙ্গের, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ববি হাকিম যে প্রকাশ্যে বক্তব্যটা রেখেছিলেন যে অমুসলিমদের ভাগ্যহীন বলেছিলেন, তার জন্য প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন সমালোচনা করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, কত বড় কথা বলেছেন। তার এমনও কথা বলেছেন যে এখন আমরা এত পার্সেন্ট আছি, পরবর্তী সময়ে এত পার্সেন্ট মানে আল্লাহর কৃপায় হয়ে যেতে পারি, মিনি পাকিস্তানের মতন ও শব্দ ইউজ করেছেন। ফলে এইটা কিন্তু সাম্প্রদায়িক রাজনীতি, আমি তোমায় বলছি। এবং একই সাথে তোমাকে বলবো, কয়েকদিন আগে তুমি লক্ষ্য করেছো যে সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতা অচল করে দিয়ে বলছে যে আমি প্রতিদিন অচল করে দিব দরকার হয়। মানে তোমার গিয়ে ওয়াকআপ বিল আইনের বিরুদ্ধে আন্দোলনের নাম করে কার্যত কলকাতা দখল নিয়েছিল এবং বলে যে হেল করে দিব কলকাতাতে। তারপরে কোনো ব্যবস্থা নিয়েছে? তা নয়। আসলে যে মুসলিমদেরকে যেখানে বার্তা দিতে হবে সেখানে ববি হাকিমকেও ছেড়ে দিতে হবে, হুমায়ুনকেও ছেড়ে দিতে হবে, সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও ছেড়ে দিতে হবে। তারা তাদের মতন করে সংখ্যালঘু মুসলিমদেরকে সংগঠিত করবে বা মোবিলাইজ করবে। কিন্তু আমি যেটা অরির যে পয়েন্টটাতে, সেটা হলো যে দেখো, পশ্চিমবাংলার রাজনীতি তুমিও চর্চা করো অনেক দিক থেকে, আমিও চর্চা করি অনেক দিন থেকে। আমি কিন্তু লক্ষ্য করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা বলছেন, প্রথম 4-5টা সেন্টেন্স খুব ভালো ভালো কথা বলছেন। আমরা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলবো, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই আমাদের কাছে সমান। তারপরের লাইনটাই উনি শুরু করে দিচ্ছেন, ওরা এনআরসি করবে, ওরা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবে, মানে ভয়, মানে একেবারে পরিষ্কার, মানে গোষ্ঠীগত সংঘর্ষের ভয়। এবং সেই ভয়টাকে প্রতিনিয়ত প্রচার এর মধ্যে আনছেন। ফলে একেবারে তোমাকে পরিষ্কার বলছি যে শেষ পর্যন্ত কিন্তু আইডেন্টিটির উপর ভিত্তি করেই মমতা বন্দ্যোপাধ্যায়ও জিততে চাইছেন। দেখো, বিজেপি হিন্দুত্ব রাজনীতি করে, হিন্দুত্ব পার্টি, সেটা প্রকাশ্য, এবং আমরা জানি, হ্যাঁ, কোন লোকচাপা নেই যে হোয়াট ইজ বিজেপি। কিন্তু হোয়াট ইজ তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু ক্রমশ প্রকাশ্য হচ্ছে। তৃণমূলের কংগ্রেসের নেতা নেত্রীরা প্রথম 3টে লাইন বলেন আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, আমরা হিন্দু মুসলমান কি সকলেই সমান। তৃতীয় লাইনটাতে সেই সঙ্গে সঙ্গে একটা ভয় ভীতি সন্তুষ্ট করে পোলারাইজেশনের রাজনীতি করছে, যে আপনাদের এনআরসি করবে, আপনাদের মানে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবে। ফলে আমি তোমায় বলছি, দিনের শেষে কিন্তু তোমাকে বলছি, এরা মানে যেভাবে বিভাজনের রাজনীতি করছে, তাতে কিন্তু
চেয়ে বেশি যদি সাফার কেউ করে পশ্চিমবাংলার সাধারণ মানুষ করছে। যুব সমাজ যারা কাজ চাইছে তারা কিন্তু কাজের পরিবর্তে সাম্প্রদায়িক আবহ পাচ্ছে। যারা মনে করছে যে একটা সরকারের শিল্পায়ন করা দরকার, রাস্তাঘাট নির্মাণ করা দরকার, মিনিমাম স্বাস্থ্য পরিষেবা নেই সেইটাকে নিশ্চিত করা দরকার, স্কুলগুলোতে শিক্ষক নেই সেই নিয়োগ করা দরকার, সেই মানুষগুলো কিন্তু আমি বলছি দিনের শেষে বঞ্চিত হচ্ছে। কারণ খুল্লা যে সাম্প্রদায়িক রাজনীতি পশ্চিমবাংলায়, যেটা 47-48 সালে মানে 46-47 সালে পশ্চিম অবিভক্ত বাংলা দেখেছিল, বা কার্যত বলা যে তার একটা রিভিজিট ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিতে আমরা প্রত্যক্ষ করতে পারছি। এবং সেই কারণেই তোমায় আমি বলছি যে হুমায়ুন কবির নিজে বলেছেন যে 2024-এর নির্বাচনে অধীরকে হারানোর জন্য, সেলিমকে হারানোর জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী তিনি সাম্প্রদায়িক বক্তব্য রেখেছিলেন মুসলিম ভোটটাকে কনসলিডেট করবার জন্য। আবারও হিন্দু ভোটের পোলারাইজেশন আটকানোর জন্য এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তৃণমূল নিচ্ছে না তো, তৃণমূল ডিসপ্লে করতে চাইছে না তো, যাতে করে অন্ততপক্ষে কিছুটা পায়চিত্য করা যায় যে হ্যাঁ আমরা অতিরিক্ত মুসলিম তোষণ করে ফেলেছি, এবার হিন্দুদের বার্তা দেওয়ার জন্য। এই যেমন তোমার গিয়ে দুর্গাপূজার টাকা বাড়াতে হয়, 1,10,000 টাকায় নিয়ে যেতে হয়, মানে এদিকে দিয়ে দিতে পারছি না, এদিকে মানে স্কুলগুলোতে যে মিনিমাম গ্র্যান্ট সেটা দিতে পারছি না, বিশ্ববিদ্যালয়গুলো পোস্টগুলো খালি গ্র্যান্টস দিতে পারছি না, অথচ আমি দুর্গা উৎসবের বিপুল টাকা দিচ্ছি, ক্লাবগুলোকে বিপুল টাকা দিচ্ছি, দুর্গাঙ্গন তৈরি করছি, দীঘাতে মানে মন্দির তৈরি করছি, জগন্নাথ মন্দির, আবার নতুন করে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করছি, যাতে করে মানে নেপালিদের বাক্যে বার্তা দেওয়া যায়। নেপালিরা যেহেতু একটা বড় অংশই ওই হিন্দু নেপালিরা যেহেতু তোমার কি মহাকালের ভক্ত, ফলে তাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। ফলে আমি বলছি যে একটা পরিষ্কার আইডেন্টিটি পলিটিক্সকে অ্যাড্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন, যখন যেভাবে লাগছে একটা ব্যালেন্স তৈরি করবার চেষ্টা করছেন। থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.